দেশে আগের মতোই ঘুষ দুর্নীতি চলছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী, বললেন ফখরুল। আমরা সবাই মিলে চেষ্টা করে আমরা দেশটাকে সত্যিকার অর্থেই একটা পরিবর্তিত দেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, তরুণদের বাংলাদেশ আমরা গড়ে তুলতে সক্ষম হব। শেখ হাসিনা দেশে পা রাখলেই গ্রেপ্তার, জানালেন আইনমন্ত্রী। আগস্টে বিশেষ অধিবেশনে হতে পারে রাষ্ট্রপতি নির্বাচন। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত। প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সার্জিও গর। শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইবনকে নেওয়া হলো চট্টগ্রামে। 7টি হত্যা সহ 9টি ফৌজদারি মামলার আসামি, জানালো পুলিশ। ডেভিড ইবনের বিরুদ্ধে 13টি মামলা, এর মধ্যে 7টি আছে খুনের মামলা, বাদ বাকি চাঁদাবাজি বা সন্ত্রাসী মামলা। হজের ব্যয় কমাতে প্রয়োজনে ভর্তুকি দেবে সরকার, জানালেন বিমান প্রতিমন্ত্রী। 16 বছরে আওয়ামী লীগ এই খাতে হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকা। ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, তেহরানের প্রতিরোধের ঘোষণা। মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের শঙ্কা জাতিসংঘের। স্বাগত নিউজ 24 সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইতিহাস ও ঐতিহ্য রক্ষার অন্যতম বিশ্বস্ত তীর্থস্থান হওয়ার কথা ছিল দেশের জাতীয় জাদুঘর, কিন্তু নথিপত্রের অনুসন্ধানে মেলে লুটপাট আর অনিয়মের পাহাড়। অস্তিত্বহীন প্রতিষ্ঠানকে কোটি টাকার কাজ বুঝিয়ে দেয়া, উদ্বোধন শেষ হওয়ার পর চুক্তিপত্র সই করা কিংবা কাজ না করেই ঠিকাদারের টাকা তুলে নেয়া। জাতীয় জাদুঘরের আর্থিক নয়ছয় নিয়ে মাসুদা লাবণীর 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের আজ থাকছে শেষ পর্ব। জাতীয় জাদুঘরের প্রশাসনিক স্বচ্ছতা আর নান্দনিকতার অন্তরালে উদ্ঘাটিত হচ্ছে একের পর এক আর্থিক অনিয়ম ও দুর্নীতির চিত্র। এবার সে 9/6-এর মূল উৎস খুঁজতে নিউজ 24-এর অনুসন্ধান। হাতে আসে একের পর এক চাঞ্চল্যকর নথি। পর্যালোচনায় দেখা যায় চিলড্রেন লাইব্রেরি চালুর পর দেয়া হয়েছে কাজ। লাইব্রেরিটি উদ্বোধন হয় 2026 সালের জানুয়ারিতে, অথচ নথি বলছে নির্মাণের চুক্তি হয় প্রায় 2 মাস পর। অনিয়মের এই বিষয়টি স্বীকারও করেছেন ঠিকাদার। উদ্বোধনের পর তাহলে কিভাবে চুক্তিটা হলো? সময় ছিল না তো, ছোট কাজ করে দিয়ে দিয়েছে। কাজ না করে শতভাগ বিল তুলে নেয়ার এমন আরো অভিযোগ পাওয়া গেছে। জাদুঘরের জাতিতত্ত্ব ও অলংকরণ শিল্পকলা বিভাগের শীতলপাটির ছবি তোলা ও সংরক্ষণ কাজ পায় জিজিবি নামের একটি প্রতিষ্ঠান। তবে অভিযোগ উঠেছে ছবি না তুললেও সরকারের পকেট কাটা হয়েছে নির্দ্বিধায়। তাহলে সেখানে আপনারা করেছেন, এটা আসলে তারা কাগজে কলমে কেন বললো, এটা একটু জানতে চাচ্ছিলাম। এই ধরনের কোনো তথ্য আমি তো জানি না, অফিস কর্তৃপক্ষ জানে। আরো জানতে এবার নিউজ 24-এর গন্তব্য জিজিবির অফিসে, কিন্তু সেখানেও ঠিকানা গোলযোগ, মেলে স্বত্বাধিকারীর বাসার খোঁজ। বাসায় তো মাঝে মাঝে এসে থাকে। এবার দর্শনার্থীর ছদ্মবেশে টিকিট কেটে প্রবেশ করা হয় জাদুঘরে। 21 নম্বর মুদ্রা ও পদক গ্যালারিতে গিয়ে দেখা যায় নেই কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন। অনুসন্ধান বলছে 2023 সাল থেকেই গ্যালারিটি খা করছে, অথচ সে বছরই সংস্কার ও আধুনিকায়নের নামে লাবণী এন্টারপ্রাইজকে দেয়া হয় 66 লাখ টাকার কাজ। টাকা তুলে নেওয়া হলেও গ্যালারিতে আসেনি পরিবর্তন। 2023 সাল থেকে গ্যালারিটা ওরকমই আছে। এটা ওনারা জানে, এটা কি করার এটা কেন হচ্ছে না সেটা তো আমি বলতে পারবো না। এখানেই শেষ নয়, ঠিক যেন অনিয়মের মালা গাঁথতে বসেছে জাদুঘর কর্তৃপক্ষ। ঠিক পরের বছর একই গ্যালারির মুদ্রাবিন্যাস ও নিরাপত্তা কাঠামোর জন্য আবারও বরাদ্দ দেওয়া হয় 7 লাখ টাকার বেশি। দৃশ্যত গ্যালারির পরিবর্তন চোখে না পড়লেও আবারও ঠিকাদারি প্রতিষ্ঠানের চূড়ান্ত বিল দেওয়ার প্রক্রিয়া চলছে। আবার জাদুঘর বলছে এ কাজ তারাই করছে। এই কাজটা আপনারা নিজেরাই করছেন? আমি যে করতেছি, হ্যাঁ, এটা বাইরে আর এখন বাইরে কোনো ঠিকাদার বা কোনো ভেন্ডার কোনো কেউ আচ্ছা, তাহলে যে 2024 সালে 9 সেপ্টেম্বর RST ইঞ্জিনিয়ার্স এন্ড কনস্ট্রাকশন এই কাজটা তাকে দেওয়া হয়েছিল কেমনে? সেটা তো অফিসিয়াল প্রসিডিউর, আমি আমার এন্ড থেকে যতটুকু এটা আমি বলছি। আবার নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে 2023 সালে 1.5 কোটি টাকারও বেশি খরচে সংস্কার হয়, কিন্তু রহস্যজনকভাবে মাত্র 2 বছরের মাথায় আবারও একই কাজের জন্য বরাদ্দ দেয়া হয় আরো 1.5 কোটি টাকা।
তথ্য কর্মকর্তা আছে টার্গেট করে বদলি করা হয়, বিশেষ করে যারা দুর্নীতিতে সহযোগিতা করতে অস্বীকৃতি জানায়। এদিকে জাতীয় জাদুঘরের কর্মকর্তারা আছেন বদলি আতঙ্কে। অনেকেই বলছেন দুর্নীতি ধামাচাপা দিতেই এই হয়রানি। এমন একজন নাম প্রকাশ না করার শর্তে কথা বলেন নিউজ 24 এর সাথে। 2 দিনের ব্যবধানে 3 জন আপনার নামে অভিযোগ করেছেন। না, এটা সম্পূর্ণ হয়রানিমূলক ভাবে। সেই ক্ষেত্রে ওখানে দেখা যায় যে কোনো দিন, ক্ষণ, তারিখ, সময় কোনো কিছু উল্লেখ নাই। জিয়া জাদুঘর থেকে শুরু করে জুলাই স্মৃতি গণঅভ্যুত্থান জাদুঘর বা জাতীয় জাদুঘর, সবখানেই যেন এসব অনিয়ম ও দুর্নীতির মহোৎসব। এসব বিষয়ে জানতে চাইলে সচিব ও মহাপরিচালক সাড়া দেননি। নীরবতা সংস্কৃতি মন্ত্রীর পক্ষ থেকেও। তবে এত সব দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকের তদন্ত করা প্রয়োজন বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে কর্তৃপক্ষের উচিত হবে সংস্কৃতি মন্ত্রণালয় শুধু নয়, আমি মনে করি যে এই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনকে অন্তর্ভুক্ত করা উচিত, এই দায়িত্ব দেওয়া উচিত। একের পর এক সুস্পষ্ট প্রমাণের সামনে দাঁড়িয়েও দায়িত্বপ্রাপ্তদের কোনো ভ্রুক্ষেপ নেই জবাবদিহিতার সামান্য সদিচ্ছাও। প্রশ্ন হচ্ছে, সংস্কৃতি মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা যদি অভিযোগ না শোনেন, দায় এড়াতে থাকেন, তবে ঐতিহ্য রক্ষার এই আমানতের হরিলুট থামাবে কে? মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, মন্ত্রিত্বের 5 মাসের অভিজ্ঞতায় এখনো কিছুই বদলায়নি। দুপুরে তথ্য ভবনে আয়োজিত জুলাই শহীদ দিবসের আলোচনায় তিনি বলেন, দেশে আগের মতোই ঘুষ দুর্নীতি চলছে। একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের মতো জুলাই নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান তথ্যমন্ত্রীর। এভাবেই ফিতা কেটে জুলাই আন্দোলনের স্মৃতি বিজড়িত ফটো গ্যালারি পরিদর্শন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে তথ্য মন্ত্রণালয়ের আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় বক্তারা তুলে ধরেন 2024 সালে জুলাই আন্দোলনে ফ্যাসিবাদী সরকারের নির্মম হামলার কথা। জুলাই শহীদদের সম্মানে পালন করা হয় 1 মিনিটের নীরবতা, করা হয় শহীদদের আত্মার মাগফিরাত কামনা, প্রদর্শিত হয় জুলাই আন্দোলন নিয়ে স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র পথ। অনুষ্ঠানে মুগ্ধর ভাই স্নিগ্ধ কান্না জড়ানো কণ্ঠে বলেন, যতবারই মায়ের সামনে তিনি যান ততবারই তার মায়ের মুগ্ধের কথা মনে পড়ে। রাজনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়েই প্রকৃত জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হবে বলে জানান আলোচকরা। তিনি কাঁদতে কাঁদতে তার একজন কর্মীর কথা বলছিলেন। তথ্যমন্ত্রী বলেন, জুলাইকে পুঁজি করে যাতে কেউ ব্যবসা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোক্তাকে দেখতে না পাই। অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার মন্ত্রিত্বের 5 মাসের অভিজ্ঞতায় এখনো কিছু বদলায়নি। দেশে আগের মতোই ঘুষ দুর্নীতি চলছে বলেও জানান তিনি। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত তারা ঘুষ খাওয়ার ফল বিক্রি করছে, একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে, ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। কিন্তু আশাবাদী এই কারণেই আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব। তিনি চেষ্টা করছেন, তিনি নতুন নতুন নজির স্থাপন করছেন। তাই জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী নিজেদের পরিবর্তন হয়ে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন সহ সৌন্দর্য বর্ধন নিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বলেন, ধানমন্ডি লেক নিয়ে কাজ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন, আর গুলশান সহ হাতিরঝিলের দায়িত্ব দেওয়া হয়েছে রাজুককে। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। ধানমন্ডি লেক দক্ষিণ সিটি কর্পোরেশন করছে, হাতিরঝিল, গুলশান, বাড়িধারা, বনানী লেক, রাজুক, এটা তারা বাস্তবায়ন করবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সৌন্দর্য বর্ধনের কাজটি। এবং বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতাও কমে, সব ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর
অনুশাসন বা নির্দেশনা আছে। প্রকৃতির এই কারণে এটা চেঞ্জ করে এখন আমরা 29 তারিখে নিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী সদয় সম্মতি দিয়েছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হলেও শেখ হাসিনা নিজ ইচ্ছায় ভারত থেকে দেশে আসতে পারেন, তবে দেশের সীমানায় ঢুকলেই তাকে গ্রেপ্তার করা হবে। সকালে সচিবালয়ে এসব কথা জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সরকার চাইলে আগস্টেই রাষ্ট্রপতি নির্বাচন হতে পারে বলেও জানান তিনি। দীর্ঘ 17 বছর পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা দেশে আসার ঘোষণা দিয়েছেন প্রায় 2 বছর পর। সম্প্রতি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ডিসেম্বরে দেশে ফেরার যে ঘোষণা তিনি দিয়েছেন, একই বিষয়ে ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এপিকেও জানিয়েছেন। গত নভেম্বর মাসে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির আদেশ দেন আদালত। সেক্ষেত্রে শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন আইনমন্ত্রীর কাছে। সচিবালয় এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, নিজ ইচ্ছায় দেশে আসতে পারেন শেখ হাসিনা, তবে আসলেই গ্রেফতার করা হবে। একজন ফাঁসির আসামি হলেও সে যদি বাংলাদেশের নাগরিক হয়, বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা দেখে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চায়, সেখানে হয়তো তার সারেন্ডারের আগেই অ্যারেস্ট হবে, কিন্তু তার সেই তো অধিকার তো আছে। আসলে আসবে, আইন তার নিজস্ব গতিতে চলবে, সেখানে তো আমাদের আইনের ব্যত্যয় করে আমরা কিছু করব না। রাষ্ট্রপতি নির্বাচন পূর্ব নির্ধারিত সময়ে সেপ্টেম্বরের সংসদ অধিবেশনই হবে নাকি এর আগে বিশেষ অধিবেশন বসবে, এমন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে সেপ্টেম্বরের অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন হবে, তবে সরকার চাইলে আগেও হতে পারে। বিশেষ অধিবেশন ডাকবো কিনা, তো 90 দিন যেহেতু সময় আছে, আর আমার নেক্সট অধিবেশন 60 দিনের মধ্যে ডাকতে হবে। গত অধিবেশন শেষ হওয়ার থেকে আগামী অধিবেশন পর্যন্ত 60 দিনের মধ্যে আমার ডাকতে হবে। সুন্দর, এই দুইটা টাইম যেহেতু ম্যাচ করছে, আমি সে কারণে বলছি বিশেষ অধিবেশনের আপাতত প্রয়োজনীয়তা দেখছি না। আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন আমলে নিয়ে খতিয়ে দেখা হবে। তাদের মতামত অগ্রাহ্য করছে না সরকার। ওনাদের জায়গা থেকে ওনারা যদি একটা অবজারভেশন দেন, আমাদের দায়িত্ব হলো সেই অবজারভেশনটাকে কগনাইজেন্সে নিয়ে বিষয়টা খতিয়ে দেখা। সানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও রাতে অর্থমন্ত্রীর সঙ্গেও বৈঠকের কথা আছে তার। আগামীকাল সার্জিও গর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের কয়েকটি ক্যাম্প সরেজমিনে পরিদর্শন করবেন। সফরের শেষ দিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সার্জিও গরের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র নীতির অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান ও ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এনসিপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে সিলেটের 6 উপজেলায় নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার সিলেটের 6 উপজেলায় পদযাত্রা ও সমাবেশ করবে এনসিপি। এর মধ্যে সীমান্তবর্তী 3টি উপজেলায় বিকেলে এবং সন্ধ্যায় কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিজিবি মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে, তবে এখন পর্যন্ত বিজিবি মোতায়েনের চূড়ান্ত নির্দেশনা পাওয়া যায়নি। শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার 4 সহযোগীকেও যশোর থেকে চট্টগ্রামে আনা হয়েছে। সকালে চট্টগ্রামে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, বুধবার যশোরের কোতোয়ালি থানায় ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডেভিডের বিরুদ্ধে 7টি হত্যা ও 9টি ফৌজদারি সহ 20টি মামলা রয়েছে। আজই তাকে তোলা হতে পারে আদালতে। 10 দিনের রিমান্ডের জন্য আবেদন করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে একাধিক চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির ঘটনায় ডেভিডের নাম আলোচনায় আসে। চট্টগ্রাম তথা এই অঞ্চলের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন সহ যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দেখানো মতো বা তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2টি এলজি সহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। হজের ব্যয় কমিয়ে আনতে প্রয়োজনে ভর্তুকি দেবে সরকার, জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। আরও বলেন, 2027 সালের হজ যাত্রা আরও নির্বিঘ্ন করার চেষ্টা করছে সরকার। হাবের নেতারা জানান, বর্তমান সরকারের সদিচ্ছায় হজের বিমান ভাড়া কমেছে 70,000 টাকা। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা জানান তারা। উৎসবমুখর পরিবেশে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হলো 3 দিনব্যাপী হজ ও ওমরা মেলা 2027।
সকালে এই মেলার উদ্বোধন করেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী। বলেন, সরকারের তদারকির কারণে 2026 সালের হজযাত্রা ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও ভোগান্তিমুক্ত হয়েছে। সামনের হজযাত্রা হবে আরও নির্বিঘ্ন। হাজিদের এই যাতে লাগেজের যে 2-3টা অসুবিধা দেখলাম, শুনলাম, এগুলি যাতে এই 27-এর হজের না হয় সেটা এনশিওর করা হলো এবং এনশিওর করছি আমরা। যদি তারপরেও তারা যদি কথা না শুনে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন ও লাইসেন্সবিহীন এজেন্সির প্রতারণা থেকে হজযাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানান হাবের নেতারা। একই সাথে বিগত সরকারের সময়ের অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে তারা জানান, পট পরিবর্তনের ফলে হজের বিমান ভাড়া এরই মধ্যে কমেছে প্রায় 70,000 টাকা। সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার জন্য আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে আমাদের সোশ্যাল মিডিয়া। আপনারা ফেসবুক, সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখবেন অনেক সুন্দর লোভনীয় বিজ্ঞাপন, সেখানে অনেক সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। যিনি বিজ্ঞাপনটি দিয়েছেন তার কোনো বৈধ এজেন্সি নেই, তিনি এজেন্সির মালিক নন। তারা প্রতারণা করে, ঠিক মতো বাড়ি দেয় না, ঠিক মতো খাওয়া দেয় না। এই জন্য আমরা এই হজ মেলার করেছি, হজ মেলার আয়োজন করেছি। এখানে আমাদের বৈধ এজেন্সিদের মাধ্যমে আপনারা হজের বুকিং দিবেন। এক ছাদের নিচে সব বিশ্বস্ত এজেন্সিকে পেয়ে উচ্ছ্বসিত মেলায় আসা হজ প্রত্যাশীরা। একই ছাতির নিচে অনেকগুলা প্রতিষ্ঠান থাকে, তাদের থেকে বিভিন্ন রকমের অবস্থা জানা যায়। প্রত্যেকটা হজ এজেন্সির অফিসে যাওয়া একজন ব্যক্তির পক্ষে বা একটা গ্রুপের পক্ষে যাওয়া সম্ভব না। আগামী হজযাত্রা আরও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে সরকারের পাশাপাশি এজেন্সিগুলো দায়িত্বশীল ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা সবার। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। জুলাই স্মৃতি জাদুঘর নির্মাণে অনিয়ম ও দুর্নীতি নিয়ে নিউজ 24-এ সংবাদ প্রচারের পর ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তানজিম ওয়াহাবকে। তিনি একই সাথে 2 জাদুঘরের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন। মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ কামরুজ্জামানকে। এছাড়া জাতীয় জাদুঘরের সচিব সাদেকুল ইসলামকেও জুলাই স্মৃতি জাদুঘরের পরিচালকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নিত্যপণ্যের দাম বাজারের প্রতিটি স্তরেই অস্থির অবস্থায় রয়েছে। লোকসানে আছেন খামারিরাও। এক সেমিনারে এসব তথ্য তুলে ধরেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। যে প্রত্যেকটা ইকোনমি তার হেভিলি ইনজেক্ট করেছিল, মানুষ বেশ কয়েক মাস, 6 মাস, 8 মাস, 10 মাস ঘরে বসিয়ে রেখে বিভিন্ন দেশ স্যালারি দিয়েছে। সেই পেন্ট আপ ডিমান্ডটা বা এই যে কনজাম্পশনের একটা আকাঙ্ক্ষা, টাকা তো পকেটে ছিল, তো সেই কেনার পরিমাণও বেড়ে গিয়েছিল। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 16 আগস্ট দুপুরে তাকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ তোলা হয়। বুধবার গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গত 27 জুলাই শেখ হাসিনা সহ 31 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। মামলাটিতে 10 নম্বর আসামি লতিফ সিদ্দিকী, এছাড়া আজ ট্রাইব্যুনালে সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ পলকের বিরুদ্ধে করা মামলা সহ কয়েকটি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগস্ট মাস থেকে উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এই সুযোগে সক্রিয় হয়ে উঠেছে দালাল চক্র ও অসাধু রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেট। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, যোগ্য এজেন্সিরা মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সুযোগ পাবে। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে সুফল পেতে হলে বন্ধ করতে হবে রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেটের দৌরাত্ম্য। আরও জানাচ্ছেন বদরুল আলম শাওন। প্রতি বছর 8 থেকে 9 লাখ তরুণকে বিদেশের শ্রমবাজারে নিজেদের কর্মসংস্থান খুঁজে নিতে হয়। এজন্য কেউ বিক্রি করেন জমি, আবার কেউ সমিতির ঋণের ফাঁদে পড়ে হন পলাতক। মালয়েশিয়ার শ্রমবাজারে নিজেকে যুক্ত করতে গিয়ে এভাবেই সিন্ডিকেটের খপ্পরে পড়ে নিঃস্ব হয়েছেন অনেকে। এজেন্সি আমার কাছ থেকে 6 লাখ টাকা নিচ্ছে। 6 লাখ টাকা নেওয়ার পরেও আমাদেরকে নিতে ব্যর্থ হয়েছে। মামলা করেও টাকা পায় নাই, দেখালে ঘুরাইছে। কিছু টাকা বাকি ছিল, সে টাকাগুলো নিয়ে আমাদের কোনো টিকিট দেয় না, মেইন পাওয়ার দেয়, টিকিট দেয় না। মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক সফরের পর বাংলাদেশিদের জন্য দেশটিতে বন্ধ থাকা শ্রমবাজারের দরজা যখন আবার খুলছে, ঠিক তখনই আবারও আলোচনায় সেই পুরনো সিন্ডিকেট আতঙ্ক।
সম্প্রতি মালয়েশিয়ার গণমাধ্যম বাংলাদেশি অভিবাসী শ্রমিক নিয়োগে মূল প্রতিষ্ঠান বেস্টিনেটের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলে। তাছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM ও ILO এর সুনজরেও নেই বেস্টিনেট। মালয়েশিয়ার এবারের জনশক্তি রপ্তানির দুয়ার উন্মুক্ত হওয়ার আগেই কাজী এয়ার ইন্টারন্যাশনাল, আদিব এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আকাশ ভ্রমণ এবং কমফোর্ট ওভারসিজ কনসালটেন্ট লিমিটেড সহ বেশ কয়েকটি রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেট পাকানোর চেষ্টা করছে। অন্যতম কাজীম অফিস, কাজী এয়ার ইন্টারন্যাশনাল, সেই মোবারকুল্লাহ শিমুল, আদিব এয়ার ইন্টারন্যাশনাল, আওয়ামী লীগের নেতা, এরকম আরো অনেকগুলো আছে যারা এগুলো নিয়ে এখনো কাজ করছে। বাংলাদেশে একটা কোরআন আছে, তাদের একটা টিকিট মিলিয়ে দিলে সবাই মিলিয়ে খাবে। কেন এক্স্যাক্টলি রাজনবীদের পিছনে ডোনার পিছনে একজন ডোনার মিনিমাম দেবেন আর আমাদের এই 4 প্রতিষ্ঠানের মধ্যে কেবল কাজী এয়ার ইন্টারন্যাশনাল বাদে বাকি 3টি এজেন্সির বিরুদ্ধেই মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে অভিবাসীদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা রয়েছে দুদকের খাতায়। তবে নতুন করে কোনো সিন্ডিকেট গড়ে উঠতে দেয়া হবে না বলে নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। মালয়েশিয়ার এই শ্রম বাজারে বিশেষ করে কিছু ব্যক্তির তৎপরতা নিয়ে একটা বিতর্ক আছে, যারা এই বাজারের অবস্থাটা নষ্ট করতেছে, বিদেশে আমাদের বদনাম করতেছে, যে সমস্ত এজেন্সিগুলো মানুষের সাথে প্রতারণা করতেছে, তাদের বিষয়ে আমরা শক্ত পদক্ষেপ নিতে চাই। মালয়েশিয়া চক্র নামে পরিচিত গোষ্ঠীটি আবারও যেন কারো ছায়াতলে অপকর্ম করার সুযোগ না পায়, সেজন্য মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। মালয়েশিয়া বাংলাদেশের সম্ভাবনা বাজার, এই বাজারটা অবশ্যই খুলুক। অতীতে অনিয়মের সঙ্গে যুক্ত ছিল এইরকম কেউ, হোক সে মালয়েশিয়া কিংবা বাংলাদেশে, তারা যেন কোনোভাবে যুক্ত হতে না পারে। মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর প্রক্রিয়াটি যাতে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী হয়, সরকারকে সেটি নিশ্চিত করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।